প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম তিরাস। শুরু করছি সপ্তম অংশ। শেইন থমসন, কার্ট রক্স বা ওদের যে কেউ তোমার সঙ্গে লড়াই বাঁধাতে পারে, জড়িয়ে পড়ো না। আর তাস খেলায় যদি লড়াই বাঁধে, ভুলেও গ্রাহ্য করো না। যতটা সম্ভব জোয়ার হল থেকে দূরে থেকো। নিজের পেছন দিকে লক্ষ্য রাখবে সব সময়। কখনো দেয়ালের সামনে দাঁড়িয়ে ভেবো না তোমার পেছন দিকটা নিরাপদ। 45 কার্তুজ 6 ইঞ্চি কাঠ অনায়াসে ভেদ করতে পারে, অথচ এখানকার দেয়ালগুলো 1 ইঞ্চির বেশি পুরু নয়। দ্রুত চলাফেরা করবে তুমি, এক জায়গায় বেশিক্ষণ থেমে থেকো না। কি করতে হবে সবাইকে স্পষ্ট বলে দেবে। কেউ যদি অবাধ্য হয় গুলি করবে তাকে। ওই কাজটা আমাকে দিয়ে হবে না। তাহলে ধরে নাও আজ রাতেই খুন হয়ে গেছো তুমি। বিভ্রান্ত দৃষ্টিতে লসনের দিকে তাকালো নতুন মার্শাল। এ শহরে কজন কতজন খারাপ লোক আছে বলে মনে হয়? 5-6 জন খুব খারাপ, ডজন খানেক বেশ খারাপ। তবে শহর পরিষ্কার করতে হলে অন্তত 70-জনকে সরাতে হবে। এত? হ্যাঁ। তবে নিরাশ হওয়ার কিছু নেই। এখন হয়তো সরাসরি তোমার পক্ষ নিচ্ছে না কেউ। সাধারণ লোকজন, কিন্তু শান্তি আর স্থিতি চায়। যাদের কথা বললাম ওদের মধ্যে মধ্যে মাত্র কয়েকজন সত্যিই ভয়ঙ্কর, যেমন থমসন, রক্স বা কিনকেড। আইক জেসাপ, ওর কাছ থেকে দূরে থেকো। আপাদ মস্তক খুনেও, কিন্তু নিজে কখনো ঝামেলা পাকায় না, বেআইনি কিছুও করে না। পিস্তলের মুখে যদি ওকে সরাতে চাও তাহলে ভুল করবে, কারণ কাজটা সত্যিই কঠিন। সত্যি কথা বলতে কি, আইক জেসাপের মতো লোক এ ধরনের শহরে বেশি দিন থাকে না। কিছু টাকা কামাই হলে এমনিতেই চলে যাবেও। ওর ধারটাই এমন। মাথা ঝাঁকাতো মাথা ঝাঁকালো হ্যালার্ড। তবে প্রথম দিন হিসেবে শান্তির কথাই শোনাবো ওদের। বলবো ইচ্ছে করলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুন্দর একটা শহর গড়তে পারবো আমরা। হ্যালার্ড, বাঘকে ভেড়ার পালের সঙ্গে শান্তভাবে ঘুরে বেড়ানোর অনুরোধ করার মতো অবাস্তব কথা বলছো। তুমি যা বলবে সেটা ওদের স্বভাবের বাইরে, তবুও চেষ্টা করে দেখতে পারো। সঙ্গে বন্দুক নেব না আমি, যুক্তি দিয়ে ওদের বোঝাবো। কফি শেষ করার ফাঁকে নীরবে হ্যালার্ডকে দেখলো লসন। বুঝতে পারছে একে উপদেশ দিয়ে লাভ হবে না, সেফ আরেকটা বোকামি করতে যাচ্ছে সে। নিরস্ত অবস্থায় টহলে বেরিয়ে বরং আরো বিপদে পড়বে। পাত্তাই দেবে না কেউ তাকে। হ্যালার্ডকে ধন্যবাদ জানিয়ে ল অফিস থেকে বেরিয়ে এলো। দূরে কামারের দোকানের সামনে টিম কার্টিস আর রবার্ট অ্যালেনকে দেখতে পেল। কাজ শেষ হয়ে গেলেও এখনো শহর ছেড়ে যায়নি ওরা। হয়তো লসনের মতোই সেফ কৌতূহল আটকে রেখেছে ওদের। জেরেমি টাউনের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটে। পাহাড়ের দিকে তাকালো লসন। বিল লার্কিনের ক্লেমের দিকে চলে গেল দৃষ্টি। জুলিয়া লার্কিনের কথা মনে পড়ল, কিন্তু এমন তো কখনো হয়নি। ওহো, তোমার কথা পরে ভাবব। বিস্ময় গোপন করে নিজেকে শাসন করলো ও। হ্যালার্ডকে মাত্র অর্ধেকটা প্রভাবিত করা গেছে। ওকে যতই অপছন্দ করুক স্কুল মাস্টার, কিন্তু উল্টো তাকে অপছন্দ করতে পারছে না লসন। জেরেমি টাউন যদি টিকে যায়, সৎ নীতিবান লোক হিসেবে নিশ্চয় নাম করবে সে। এখনো এ শহরে কোনো সৌন্দর্য নেই, কোনো গাছ নেই, ফুল নেই, আছে শুধু ক্যাকটাস। মাত্র 2টো দালান রং করা হয়েছে। প্রাণহীন রুক্ষ একটা শহর। এ ধরনের শহর কখনো ভালো লাগে না লসনের, কিন্তু তবু গড়ে উঠেছে তো। ধ্বংস তার চেয়েও বেশি অপছন্দ। এখনো একটা সম্ভাবনা আছে এ শহরের, সেই সম্ভাবনাটাই টানছে ওকে। ল অফিসের পৌঁছে দাঁড়িয়ে পুরো শহরে নজর বোলালো জেফ্রি হ্যালার্ড। রাস্তায় লোকজন কম। আশপাশের বাড়ি থেকে জানালা পথে ছিটকে আসা চৌকো আলো পড়েছে ক্ষত বিক্ষত বিক্ষত রাস্তায়। হুল্লোড় চলছে সব সেলুনে। কাছের বাড়ি থেকে মেয়েলি কণ্ঠের হাসির শব্দ শোনা গেল। বাড়ি আর দোকানের অন্ধকার কোণগুলো
তীক্ষ্ণ চোখে জরিপ করলো হ্যালার। বোঝার চেষ্টা করলো ওখানে কেউ আছে কিনা। কাউকে চোখে পড়ল না। হয়তো নতুন মার্শালের উপর নজর রাখার চেয়ে ফুর্তি করাতেই আগ্রহ বেশি ওদের। বিকেল থেকে অন্যান্য দিনের তুলনায় চুপচাপ পুরো এলাকা। খনি শ্রমিকরা সন্ধেয় হই হুল্লা করে, আজ তাও নেই। অমঙ্গলের পূর্বাভাস। শেষ পর্যন্ত মত বদলে সঙ্গে পিস্তল নিয়েছে জেফ্রি হ্যালার। টহলে বেরোনোর আগে জানালার কাছে এসে বাইরে তাকিয়েছে কয়েকবার, কিন্তু ড্যানি লসনের ছায়াও দেখতে পায়নি। সেফ অদৃশ্য হয়ে গেছে লোকটা। আশপাশেই থাকবে জো হারপার, জানে হ্যালার। বন্ধুকে নিরস্ত করার চেষ্টা করেছ, কিন্তু মানেনি হারপার। সঙ্গে শটগান নিয়েছে সে। কি দরকার? জো তোমাকে শটগান হাতে পাশে দেখলে একটা সুযোগ পেয়ে যাবে ওরা। সতর্ক করেছে দেখ ক্লেটন। হয়তো শেষ পর্যন্ত দুজনেই মারা পড়বে। হয়তো পড়ব, উত্তরে বলেছে হারপার। কিন্তু ও আমার পার্টনার। এখানে একসঙ্গে এসেছি। পার্টনার বলতে সব ক্ষেত্রেই পার্টনার হওয়া বুঝি আমি। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে। তবে সাবধান। মনে রেখো, ওরা কিন্তু জানে হ্যালার্ডের আশপাশে তুমিও থাকছো। হ্যালার্ড বা হারপার ড্যানি লসনের খোঁজ না পেলেও ঠিকই নিজের কাজ করে যাচ্ছে সে। জানে এমন পরিস্থিতিতে কি করতে হবে। যুৎসই একটা জায়গা বেছে নিয়েছে ও, আপাতত সেখানেই আছে। সন্ধ্যের পরপরই রাস্তাগুলো ফাঁকা হয়ে গেছে আজ, বলতে গেলে কেউই নেই। সুতরাং রাস্তায় যখন পায়ের আওয়াজ পাওয়া গেল, লসন বুঝল টহলে নেমে গেছে নতুন মার্শাল। কিছু দূরে একটা সিগারেট আগুন চোখে পড়ল ওর। সিগন্যাল। ঠিক উল্টো দিকে জেনারেল স্টোরের দরজায় অলসভাবে দাঁড়িয়ে আছে জাড ভেন্ট্রি। চোখ কুঁচকে তাকালো লসন। অন্ধকারে দৃষ্টি সয়ে এসেছে। কয়েক মুহূর্ত পর সিগারওয়ালাকে চিনতে পারল। ক্লেম ব্রেস। ল অফিস থেকে রাস্তা ধরে এগিয়ে আসছে একটা ছায়া। দীর্ঘতা নেই চলায়। মানুষটা দ্বিধান্বিত, স্পষ্ট বুঝতে পারল লসন। টনটনে অহমিকা আর আত্মবিশ্বাস কোনোটাই নেই এখন। জেদ শক্তি জুগিয়েছিল তাকে, কিন্তু নিরেট বাস্তবের তিক্ত উপলব্ধিতে মুহূর্তের মধ্যে উবে গেছে সব। অন্ধকারে গা মিশিয়ে এগোলো ও। গলি ধরে চলে এলো মূল রাস্তায়। সিড হ্যামারটনের জেনারেল স্টোরের দেয়ালের সঙ্গে মিশে থাকলো। ফিড স্টেবলের পাশের গলির মুখে দেখা যাচ্ছে নিকোলাস গ্রিনকে। এমনভাবে দাঁড়িয়ে আছে যেন কিছুই জানে না। প্রতিপক্ষ কী ধরনের পরিকল্পনা করেছে এখনও আঁচ করতে পারেনি লসন। এমনও হতে পারে নিজেদের মধ্যে ফাঁকা গোলাগুলি করবে, আর সেই গুলি থামাতে গিয়ে দুই দলের মাঝখানে পড়ে ঝাঁঝরা হয়ে যাবে জেফ্রি হ্যালার। তখন কাউকেই দোষ দেয়া যাবে না। তেমন কিছুই কি ঘটবে? ফিড স্টেবলের উল্টো দিকে সিড হ্যামারটনের জেনারেল স্টোর, পাশে গ্রেউড সেলুন। জেফ্রি হ্যালার ওটার সামনে পৌঁছতে অন্ধকার ফুরে বেরিয়ে এলো একটা ছায়া। লোকটা বিশালদেহী। চলার সময় স্পারের ঝুনঝুন শব্দ সেলুন থেকে বেরিয়ে আসা পিয়ানোর আওয়াজ ছাপিয়ে উঠছে। পোর্চের একটা পোস্টে হেলান দিয়ে দাঁড়ালো সে। ডান হাতের চুরুট ঠোঁট ছোয়ালো। তারপর নখে দেয়া সেলাইয়ের কাঠি ঘষে আগুন ধরালো। সেই আগুনে দীর্ঘ কঠিন মুখটা দেখল মার্শাল, নিকোলাস গ্রিন। প্রায় তখনই অন্যদেরও দেখতে পেল হ্যালার্ড। অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে দীর্ঘদেহী ক্লেম ব্রেস। মনোযোগ দিচ্ছে না এদিকে, ভান করছে আসলে। জার ভেন্টিও একটু দূরে, তারও যেন খেয়াল নেই এদিকে। পেছনে এসে দাঁড়িয়েছে আরেকজন। স্পষ্ট টের পেল জেফ্রি হ্যালার্ড। হয়তো একটা ফাঁদ মনে হলো ওর। নিষ্ঠুর বেপরোয়া লোক গ্রিন, অথচ এমনভাবে দাঁড়িয়ে আছে যেন ভাজা মাছটিও উল্টে খেতে জানে না। পাশের দালান থেকে বেরিয়ে এলো দুজন। দেয়ালের সঙ্গে আয়েশ করে হেলান দিয়ে দাঁড়ালো হ্যালার্ডের পেছনে। হ্যালো মার্শাল, আচমকা বলে উঠল নিকোলাস গ্রিন। তাহলে জেরেমি টাউনে আইন প্রতিষ্ঠা করতে যাচ্ছ তুমি? যাচ্ছি, শান্ত স্বরে জবাব দিল হ্যালার্ড। কারণ তার সময় হয়েছে। বাহ, শুনে খুশি হলাম। সচেতন নাগরিক তুমি।
আমরা কিন্তু জানি কিভাবে সচেতন নাগরিকের প্রশংসা করতে হয়। কি বলো ছেলেরা, জানি না? উত্তর দিল না কেউ। ড্রিঙ্ক করবে নাকি মার্শাল? তেষ্টা পেয়েছে? হেসে জানতে চাইল সে। একসঙ্গে ড্রিঙ্ক করে উপলক্ষটা উদযাপন করা যাক। না, তোমরা চালাও। ডিউটির সময় ড্রিঙ্ক করি না আমি। চলো একসাথে পান করব সবাই। সহজ সুরে প্রস্তাব করল সে। প্রথম দিন টহলে বেরিয়েছ, এক রাউন্ড ড্রিঙ্ক করলে এমন কিছু যাবে আসবে না মিস্টার হেলার। এমন কোনো লম্যানের কথা আমি শুনিনি যারা টহলে বেরিয়ে পান করে না। ইচ্ছে নেই। ভালো কথা বলছো না তুমি মার্শাল, অভিযোগে সুরে বলল গ্রিন। নাকি আমার সাথে ড্রিঙ্ক করতে খারাপ লাগবে তোমার? হয়তো আমরা অত উঁচু দরের লোক নই, তেমন কোনো সহায় সম্পত্তিও নেই আমাদের, কিন্তু আমরা ভালো লোক। আশা করছি আমাদের সঙ্গে ড্রিঙ্ক করবে তুমি। না হয় এক চুমুকি দেবে? দুঃখিত, কঠিন গলায় বলল হ্যালার। বলেছি তো ডিউটির সময় ড্রিঙ্ক করি না আমি। কাল আমার সঙ্গে দেখা করো তোমরা, একটা বোতল কিনে দেব তোমাদের। এখন যাচ্ছি, কাজ আছে আমার। দাঁড়াও। পরিস্থিতি বদলে যাচ্ছে, স্পষ্ট টের পেল হ্যালার্ড। নিকোলাস গ্রিনের দিকে তাকালো। রাস্তার ওপাশে দাঁড়ানো ক্লেম ব্রেস এগিয়ে আসছে এখন। পিছু নিয়েছে জ্যাড ভেন্ট্রি। অদূরে এক দালানের পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকা ড্যানি লসন বুঝতে পারল কি চলছে মার্শালের মনে। কি করব আমি? কিন্তু চিন্তা ভাবনার সময় নেই হাতে। ইতোমধ্যে দেরি হয়ে গেছে। হ্যালার্ডের এখনই সরে পড়া উচিত। তুমি নিশ্চয় এড়িয়ে যাবে না আমাদের? বিদ্রুপ আর তাচ্ছিল্য গ্রিনের কণ্ঠে। তোমার সঙ্গ তো কখনো পাইনি আমরা। একবার পেয়েছি যখন সহজে ছাড়তে রাজি নই। আমার মনে হয় সবার সঙ্গে ড্রিঙ্ক করাই উচিত তোমার মার্শাল। হ্যালার্ডের কাঁধে একটা হাত রাখলো ক্লেম ব্রেস। সেটাই ভালো দেখাবে। এক ঝটকায় হাতটা সরিয়ে দিল হ্যালার্ড। আহা, তুমি দেখছি খুব স্পর্শকাতর। নিজেকে আমাদের জন্যে কি যথেষ্ট ভাবো তুমি, মিস্টার হ্যালার? যথেষ্ট হয়েছে, কঠিন স্বরে বলল মার্শাল। সরে যাও সবাই। হেসে উঠল একজন। মার্শাল ঠিকই বলেছে নিক। চলো যাওয়া যাক। এ শহরে একজন ভালো মার্শাল দরকার, ও যোগ্য। তুমি চলে যাও, আমি দেখছি। নিরুত্তাপ স্বরে সঙ্গীর উদ্দেশ্যে বলল নিকোলাস গ্রিন। বোঝা যাচ্ছে আমাদের মতো লোক পছন্দ নয় ওর। কিন্তু একটা ব্যাপার কি জানো, আমিও কাউকে ড্রিঙ্ক অফার করে হতাশ হইনি কখনো। সুতরাং তুমি আমার সাথে ড্রিঙ্ক করছো মার্শাল। ঝামেলা করো না গ্রিন। অযথাই বিরক্ত করছো আমাকে। নিজের কাজে যাও। কখন তোমাকে বিরক্ত করলাম? বিস্মিত দেখালো তাকে। তারপর হেসে উঠল চড়াসরে। যাকে চলে এসো মার্শাল। এই শেষবার বলছি, আমার সাথে ড্রিঙ্ক করলে তোমার ব্যাজের অপমান হবে না, নাকি হবে? জেফ্রি হালার অস্বীকার করুক তাই চায় লোকটি। তর্কটা তাহলে আরও এগিয়ে নিতে পারে গ্রিন, এবং একটা মৌকা পেয়ে যাবে। ঠিক কি বলবে ভেবে পেল না হ্যালার্ড। আনমনে কাঁধ উছালো। কষ্ট করে নিজেকে ভাবলেশহীন রাখার চেষ্টা করছে, কিন্তু প্রায় অসহায় বোধ করছে। চকিতে পেছনে পায়ের শব্দ পেল। হ্যালার্ডের মনে হলো অন্তত 3জন লোক ফিড স্টবেলের পাশের গলি থেকে বেরিয়ে এসেছে। কি ঠিক করলে, যাবে? ফের জানতে চাইল গ্রিন। হাসছে। না। উইলি? হ্যালার্ডের পেছনে কারো উদ্দেশ্যে বলল সে। ওকে জোর করে নিয়ে এসো তো। আমাদের মতো লোকের সাথে ড্রিঙ্ক করতে নাকি ওর রুচিতে বাজছে। সেলুনে নিয়ে চলো, দেখি কয়েক ঢোক পান করার পর ওর মত বদলায় কিনা। পেছনে পায়ের শব্দ পেল জেফ্রি হ্যালার্ড। অন্তত 3জন ধারণা করল। ধীরে ধীরে এগিয়ে আসছে। ঘুরে তাকানোর ইচ্ছে বহু কষ্টে দমন করল সে। সরাসরি তাকালো গ্রিনের উদ্যত চোখে। প্রচ্ছন্ন কৌতুক লোকটি চাহনিতে। মার্শালের বেসামাল অবস্থা চুটিয়ে উপভোগ করছে। হ্যালার্ড অনুভব করল গলা শুকিয়ে আসছে ওর, বুক ধরপড় করছে। সাহস দেখাতে গেলে নিজেই বিপদে পড়বে, এটুকু বোঝার ক্ষমতা আছে ওর। অথচ লোকগুলো সেটাই চায়। একটা ছুতোই ওর উপর হামলে পড়তে চাইছে। জিভ দিয়ে শুকনো ঠোঁট ভেজালো, ঢোক গেল। তারপর নিকোলাস গ্রিনের দিকে তাকালো। তোমার মতলবটা কি গ্রিন?
আমাকে খারাপ কিছু করতে বাধ্য করো না। খারাপ কিছু? সেটা আবার কি? হেসে উঠল সে। কোমরের কাছে চলে গেছে হাত। তুমি একটা আস্ত বেকুব হ্যালাড। মার্শাল হতে যোগ্যতা লাগে, কিন্তু এটুকুও বোঝার মতো বুদ্ধিও নেই তোমার। আনাড়ি একজন লোক যদি কোমরে পিস্তল ঝোলায় তাকে দেখে করুণা হয় সবার। তোমার প্রতি আমারও তাই হচ্ছে এখন। তবে একটা কথা কি জানো, পিস্তল হাতে থাকলে আনাড়ি লোকও বিপজ্জনক হয়ে উঠতে পারে। সুতরাং হেসে উইলের দিকে তাকালো ও। কই, নিয়ে এসো আমাদের মার্শালকে। একসাথে পান করার ফাঁকে পরিচয়টা হয়ে যাক। হ্যালার টের পেল ওর হোলিস্টার থেকে পিস্তল তুলে নিয়েছে কেউ। এবার ভদ্রলোকের মতো এগো মার্শাল। পেছন থেকে সিক্স গানের নলের খোঁচায় তাগাদা দিল উইলি। অসহায় বোধ করছে হ্যালার্ড। বুঝে উঠতে পারছে না ঠিক কী করা উচিত। অনুভব করলো কঠিন এক পরিস্থিতিতে পড়েছে। আর চোখে সিড হ্যামারটনের রেস্টোরের দিকে তাকালো। দাঁড়িয়ে থেকে তামাশা দেখছে দুই ভবঘুরে। চাপা আনন্দ ওদের চোখে মুখে। যেন দারুণ মজার কোনো ব্যাপার ঘটছে এখানে। ভয় পাচ্ছ নাকি মার্শাল? ফোরন কাটল গিরিন। তারপর ঘুরে এগোলো সেলুনের দিকে। নিয়ে এসো তোকে। আমাদের সাথে পান না করে যাবে কোথায়? আজ হুইস্কিতে ওর পেট ভরে দেব। কোথাও যাচ্ছ না তুমি গ্রিন? শীতল একটা কণ্ঠে শোনা গেল রাস্তার ওপাশে। অন্তত মার্শালকে নিয়ে। ঝট করে ঘুরল নিকোলাস গ্রিন। সবল মেরেছে হোলস্টারে। আতঙ্ক নিয়ে দেখল হেলার পিস্তলটা উঠে আসছে বিদ্যুৎ বেগে। গলার শব্দে প্রতিপক্ষের অবস্থান আঁচ করে নিয়েছে গ্রিন। চরকির মতো আধপাক ঘুরল সে। রাস্তার উল্টো দিকে তাকালো। ডেস্টেবলের পাশের গলিতে চাপচাপ অন্ধকার। ওখানে কিছুই দেখতে না পেয়ে খানিকটা বিহ্বল হয়ে পড়ল গ্রিন। হাতের পিস্তল উঁচিয়ে ধরে থাকলো। ঠিক চিনতে পেরেছি তোমাকে, ড্যানি লসন। তপ্ত আক্রোশে তর্পে উঠল সে। সামনে এসো লসন, সাহস দেখাও বাছা। অন্ধকারের মধ্যে একটা ছায়া নড়ে উঠল। তা দেখে গুলি চালালো গ্রিন। আগুনের স্ফুলিঙ্গ দেখা গেল ওদিকে। বুকে গুলির তীব্র ধাক্কায় টলে উঠল ওর শরীর। দরাম করে আছড়ে পড়ল পোর্সের উপর। এদিকে ওর তিন সঙ্গীও পিস্তল বের করে ফেলেছে। মুহুর্মুহু গুলির শব্দে মুখর হয়ে উঠল জায়গাটা। গান পাউডারের কটু গন্ধে ভারী হয়ে এলো বাতাস। স্থবির দাঁড়িয়ে আছে হ্যালাড। কী করবে বুঝতে পারছে না। পাশে তাকিয়ে দেখলো ধুলোর মধ্যে নিথর পড়ে আছে গ্রিনের দুই সঙ্গী। পেট চেপে ধরে ককাচ্ছে অন্যজন। সীমাহীন অবিশ্বাসের সাথে লাশগুলো দেখল। ঢোক গিলে শুকনো মুখ আর গলা ভেজানোর চেষ্টা করলো। তারপর পাশ ফিরে কিছুটা পেছনে রাস্তার উল্টো দিকে তাকালো। নিকোষ অন্ধকার ফুরে বেরিয়েছে সে ড্যানি লসন। তবে বাড়ির ছায়া পড়েছে ওর উপর, এবং পেছনে নীরের দেয়ালের গাঢ় পটভূমিতে স্পষ্ট দেখা যাচ্ছে না ওকে। সতর্ক সতর্ক পায়ে দুই কদম পাশে সরে গেল সে, প্রায় নিঃশব্দে। চারপাশে চোখ বুলিয়ে প্যান্টের পকেট হাতড়ে বুলেট বের করলো। একেবারে নির্বিকার, নিরুদ্বিগ্ন দেখাচ্ছে ওকে। পিস্তল রিলোড করার ফাঁকে আর চোখে একবার দেখে নিল হ্যালার্ডকে। লিও ব্র্যাক, ছাদ থেকে নেমে এসো। আবারও চেঁচালো ড্যানি লসন। আমাকে ছাদে উঠতে বাধ্য করো না। রাইফেলটা আগে নিচে ফেলে দাও। শুধুমাত্র জনি বেয়ান্দাই রয়ে গেছে অন্ধকারে। তুমি ব্লাফ দেবে আর শুনেই চলে যাব আমরা লসন? বিদ্রুপের স্বরে জানতে চাইল সে। নিরুত্তর থাকলো লসন। মুখটা দীর্ঘ হয়ে গেছে। অন্ধকারে কমলা আগুন ওগরালো ওর হাতের পিস্তল। ধুলেময় রাস্তায় রাস্তায় লুটিয়ে পড়ল জনি বিয়ান্দা। কষ্টের সৃষ্টে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো সে, কিন্তু পারল না। উল্টো দিকের বাড়ির ছাদে উঠে দাঁড়ালো এক লোক। হাতের রাইফেল ছুড়ে দিল সে। সেকেন্ড খানেক পর রাস্তায় পড়ল রাইফেলটা। এর ঠিক 2 মিনিট পর রাস্তায় দেখা গেল লিও ব্রাককে। আলোয় এসে দাঁড়িয়েছে সে। চোখে খুনের নেশা। ধীরে ধীরে এগোলো সে। পড়ে থাকা রাইফেলটা 5 হাত দূরে। আমার বন্ধুকে মেরেছ তুমি। বিষাদ বা শোক কোনোটাই নেই লিও ব্র্যাকের স্বরে। সেফ প্রতিহিংসা ঝরে পড়ছে কণ্ঠে। এজন্যে তোমাকে খুন করব আমি লসন। বেশ তো, যাও। রাস্তা থেকে রাইফেলটা তুলে নাও। যাচ্ছ না কেন লিও? রাইফেল তোলো। সত্যি সত্যি বলছি, তোমাকে খুন করব আমি। বলছি তো, রাইফেল ওঠাও লিও। নইলে যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই গুলি করে ফেলে দেব তোমাকে। কিন্তু ইতস্তত করছে লিও ব্র্যাক। পর মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে রাইফেল তুলে নিল। ভেবেছিল গুলি করবে লসন, কিন্তু তেমন কিছুই ঘটল না। রাইফেল হাতে উঠে দাঁড়ালো সে।
বেপরোয়া হয়ে উঠেছে পুরোপুরি। দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে রাখা রাইফেলটা আলতো হাতে তুলে নিল লসন। কোমরের কাছে ধরে রেখে ধীর পদক্ষেপে রাস্তার আলোকিত অংশে এসে দাঁড়ালো। আমাকে খুন করতে চাও লিও? এই তো তোমার সামনে দাঁড়িয়ে আছি, সুযোগ পেয়েছো তুমি, গুলি করো। দু চোখে অবিশ্বাস নিয়ে তাকিয়ে থাকলো লিও ব্রাক। কোমরের কাছে ধরে আছে রাইফেলটা। লসনের রাইফেলও একই অবস্থানে, তবে নিচু হয়ে আছেন ওটার নল। অজান্তে ঘাম জমতে শুরু করেছে মন্টানার গানম্যানের কপালে। সুযোগ, ড্যানি লসনকে শেষ করে দেয়ার এই হচ্ছে সুবর্ণ সুযোগ। কি হলো লিও? এই না বললে খুন করবে আমাকে, ভুলে গেছো নাকি? গুলি করো, নইলে আবার রাইফেল ফেলে দাও, এবং কাল সূর্য ওঠার আগে এ শহর ছাড়বে, নইলে দেখা মাত্র তোমাকে গুলি করব আমি। ধীরে ধীরে রাইফেল তুলছে ব্রাক। ভেতরে ভেতরে যেন ভূমিকম্পের তাড়নায় অস্থির বোধ করছে। ড্যানি লসনের দিকে তাকালো সে। মানুষটার মুখে মজা পাওয়ার হাসি দেখে গা জ্বলে উঠল ওর। আরও ইঞ্চি দুয়েক উঠাতে হবে রাইফেলটা, তারপর। কিন্তু হঠাৎ থরথর করে কেঁপে উঠল সে। রাইফেলটা পড়ে গেল শিথিল মুঠি থেকে। অজান্তে মুখ নিচু করে ফেলল। শেষ হয়ে গেছে সে, আজ রাতেই শহর ছেড়ে চলে যাবে। ধীরে ধীরে পিছিয়ে গেল লিও ব্রাক। রক্তশূন্য দেখাচ্ছে মুখটা। আচমকা ঘুরে দাঁড়ালো সে, তারপর ছুটে হারিয়ে গেল গলির অন্ধকারে। চারপাশে তীক্ষ্ণ দৃষ্টি চালালো লসন। অন্ধকার গলি আর বাড়ির ছায়াগুলো যেন ভেদ করে গেল ওর শোন দৃষ্টি। শেষে নিশ্চিত হয়ে রাস্তায় ফিরে এলো ওর নজর। পড়ে থাকা লাশগুলো দেখে অজান্তে দীর্ঘশ্বাস ফেলল। তারপর রাইফেলটা হাত বদল করে ফিরল জেফ্রি হ্যালার্ডের দিকে। ওখান থেকে সরে এসো হ্যালার্ড, মৃদুস্বরে বলল। তারাটা খুলে সোজা ক্লেমে ফিরে যাও। মাথা নাড়ল স্কুল শিক্ষক। পুরো শরীরে যেন জমে গেছে। ও ঠিকই বলেছে যে। ফিড স্টেবলের দিক থেকে ভেসে এলো জো হারপারের কণ্ঠ। ওদের বেয়ারাপনার উপযুক্ত জবাব তোমার কাছে নেই। কথাটা অপ্রিয় হলেও সত্যি। সত্যি কথা বলতে কি, এই চাকুরিটা চাইনি আমি, কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে আমাকে। জেফ্রি হ্যালার্ডের মতো ভালো মানুষ ওই অবস্থায় পড়ুক, তাও আমি চাই না। ইচ্ছে করলে ব্যাসটা দিতে পারো আমাকে। হোলস্টারে পিস্তল ঢোকানোর সময় বলল লসন। এখন থেকে এই শহর আমিই চালাবো। যতদিন জেরেমি টাউন পরিষ্কার না হচ্ছে, ততদিন ওই ব্যাজ আমার পকেটে থাকবে। এতক্ষণে একটা কাজের কথা বলেছ লসন, উৎফুল্ল স্বরে বলল জো হারপার। ডেপুটির দরকার হবে তোমার, ড্যান হালকা সুরে বলল সাংবাদিক। গলি থেকে বেরিয়ে এসেছে হারপারের পিছু পিছু। না, দরকার নেই। উইলির ভূপতিত দেহের কাছে গিয়ে দাঁড়ালো হ্যালার্ড। নিজের নিজের পিস্তল উদ্ধার করে স্থলিত পায়ে এগোলো ল অফিসের দিকে। কারোর দিকে তাকালো না সে। সরাসরি ভেতরে ঢুকে চুলোয় কফির পানি চড়ালো। চেয়ারে বসতে দেখলো লসন আর হারপার ঢুকছে। ধন্যবাদ তোমাকে লসন। এটা তোমার রাস্তা নয় হ্যালার্ড। ওরা খারাপ মানুষ। ভালো কথা বলে ওদের সঙ্গে পাত্তা পাবে না কেউ। ওদেরকে বসে রাখতে হলে ওদের মন্তই ওদেরকে ফেরত দিতে হবে। তুমি সেটা পারবে না। হয়তো ঠিকই বলেছ তুমি, মৃদুস্বরে বলল হ্যালার্ড। তবে কণ্ঠে সন্দেহ প্রকাশ পেল না। আড়ষ্ট ভঙ্গিতে বসে থাকলো চেয়ারে। কোনো ব্যাপারে আগ্রহ প্রকাশ করল না। স্টোভের দিকে এগোলো জো হারপার। সারা ঘরে ধুলোর আস্তর দেখে বিড়বিড় করে বিরক্তি প্রকাশ করল। হারপার কফির আয়োজন করছে। এই ফাঁকে ড্রয়ার থেকে এক গাদা পোস্টার বের করে টেবিলে রাখলো লসন। তবে দেখার আগ্রহ নেই ওর। রক্স, কিনকেট, থমসন, দু একজন বাদে প্রায় সবারই চেহারা আছে কোনো না কোনো পোস্টারে, জানেও। আর এদের প্রত্যেককেই চেনা আছে ওর। জেসি ওয়েনের মতো যারা ওয়ান্টেড নয় তাদেরও। অযথা সময় নষ্ট করার কোনো মানে হয় না। কিভাবে এগোবে ভেবেছ কিছু? কেতলিতে কফির গুঁড়ো ছিটিয়ে দেওয়ার সময় জানতে চাইল হারপার। ঠিক করিনি এখনো। মার্শালগিরি তোমার খুব সুখে কাটবে এ কথা বলতে পারছি না। এখানে খারাপ লোকের সংখ্যাই বেশি। আনমনে মাথা ঝাঁকালো লসন। মোটামুটি নতুন দেখে একটা পোস্টার তুলে নিয়ে উল্টো পিঠে বিজ্ঞপ্তি লিখতে শুরু করলো। কয়েকটা লেখার পর কফিতে চুমুক দিল। ঠিক কি করতে চাইছো তুমি? পোস্টারের লেখায় চোখ বুলিয়ে কৌতূহলী স্বরে জানতে চাইল হারপার। নিশ্চয় আশা করছো না বললেই শহর ছেড়ে চলে যাবে ওরা? তা যাবে না। কেউ কেউ তো আমলই দেবে না, বরং রীতিমতো বিদ্রোহ করে বসবে।
শুরুতে খানিকটা ঝামেলা হবে, তবে কয়েকজনকে কোণঠাসা করতে পারলে পরের কাজটুকু সহজ হয়ে যাবে। হয় শান্তিতে থাকবে, নয়তো শহর ছাড়বে ওরা। প্রার্থনা করছি যেন ওদের মাথায় শুভ বুদ্ধির উদয় হয়। 9। ঠিক 2 ঘন্টা পর জ্যাক চেম্বারল্যান্ডের সেলুনের দেয়ালে প্রথম নোটিশটা টানালো ড্যানি লসন। চোর, ডাকাত, খুনি এবং জোচ্চোর জুয়ারিদের একটা তালিকা দেয়া হলো নিচে। এদের কাউকে জেরেমি টাউনের প্রয়োজন নেই। অচিরেই শহর ছাড়ার নির্দেশ দেয়া হচ্ছে এদের, নইলে দেখা মাত্র গুলি করা হবে। পরদিন সকালে জিম কেলি যখন নোটিশটা দেখছিল, পেছন থেকে একজন তার সঙ্গীকে বলল, চলো হে, এবার মানে কেটে পড়ি। কি ব্যাপার, ভয় পেয়েছ নাকি? সন্দেহান সুরে জানতে চাইল কেলি। পেয়েছি বই কি। ড্যানি লসন কিভাবে শহর পরিষ্কার করে তুমি তো জানো না, আমি জানি, সেজন্যই কেটে পড়ছি। তালিকার প্রত্যেককে খুঁজে বের করবে ও। প্রথমে হয়তো মনে করিয়ে দেবে নির্দেশটা, কিন্তু কেউ যদি বেতাল কিছু করে কিংবা যদি ওর কথা না শোনে, সেফ নরক নামিয়ে আনবে সে। নির্দিষ্ট সময় পেরোনোর পর কাউকে ছাড় দেবে না ও, কোনো অজুহাতও শুনবে না। ওর ধাতটাই এমন, একজনের পর একজনকে ধরবে। সকাল থেকেই সারা শহরে চক্কর মারছে ড্যানি লসন, চোখে সতর্ক দৃষ্টি, কান খাড়া, প্রতিটি ইঞ্চি মেপে নিচ্ছে মনে মনে। পথে সাংবাদিকের সঙ্গে দেখা হলো ওর। কেমন চলছে ডিক? ভালো। তুমি যখন দায়িত্ব নিয়েছো সব কিছু তখন ভালোভাবে চলা উচিত। সমস্যায় পড়লে আমাকে খবর দিও। ধন্যবাদ ড্যান, তবে আমার সমস্যা আমি সামলাতে চেষ্টা করব। পত্রিকা অফিসের কিছু দূরে পাশের এক গলিতে ডানা সুলিভানের ঘর। মেয়েটা সুন্দরী এবং আকর্ষণীয় ছিল একসময়, এখন পড়তির দিকে ওর শরীর। তোমার বিরুদ্ধে আউটলদের সহযোগিতা করার কিছু অভিযোগ আছে ডানা, তোমাকে সরে পড়তে হবে। নির্বিকার মুখে তাকিয়ে থাকলো মেয়েটা, তারপর ক্ষীণ হাসলো। কিন্তু শহরের অনেকেই যে চায় আমি থাকি। সেক্ষেত্রে তুমি কি করবে লসন? তালিকায় ওদেরও নাম আছে ডানা, সবাই এ শহর ছাড়বে ওরা। থমসন তোমাকে মেরে ফেলবে লসন? হতে পারে। থমসনেরও নাম আছে তালিকায়। বলে আর দাঁড়ালো না লসন। এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে শুরু করলো। জ্যাক চেম্বারল্যান্ডের সেলুনে ঢুকলো ও এবার। বৈধ অবৈধ সব উপায়ে মাইনারদের ঠকিয়ে 2 হাতে পয়সা কামাচ্ছে লোকটা। এমনকি ব্যবসায়ী বা ভবঘুরেরাও রেহাই পাচ্ছে না। সারা জেরেমি টাউনে সবচেয়ে চড়া দামের হুইস্কি বিক্রি হয় এখানে। পোকার টেবিলে নিয়মিত জোচ্চুরি হয়। একপাশে ড্যান্স হল তৈরি করেছে চেম্বারল্যান্ড। মন্টানা থেকে 3টে মেয়েকে আনিয়েছে। রক্স, কিনকেড আর থমসনের সঙ্গে বিশেষ খাতির আছে লোকটার। তালিকাটা পড়ে দেখো, জ্যাক চেম্বারল্যান্ডকে বলল লসন। সম্ভবত তোমার নামও আছে। দাঁত কেলিয়ে হাসল চেম্বারল্যান্ড। থাকুক, কিন্তু অপেক্ষা করব বলে ঠিক করেছি আমি। যতক্ষণ না থমসন তোমার দফা রফা করছে, ততক্ষণ পর্যন্ত থাকছি আমি। বেশ, অপেক্ষা করো, কিন্তু আগেই বলে রাখছি, থমসনকে পিটিয়ে শেষ করার পর তোমার মুখ আর দেখতে চাই না। দেখলে তোমারও একই অবস্থা করে ছাড়ব। পেছনে উচ্চস্বরে হেসে উঠল চেম্বারল্যান্ড, কিন্তু ভ্রুক্ষেপ করল না লসন। বাইরে এসে রাস্তায় নামলো। দেখলো জিম কেলির সঙ্গে কথা বলছে আরও দুজন। হঠাৎ করেই পেছনে চেনা একটা কণ্ঠ শুনতে পেল, আইক জেসাপ। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো লসন। ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে বিশালদেহী জুয়ারি, ওর দিকেই তাকিয়ে আছে। পথ চলা লোকজন দাঁড়িয়ে গেছে, কৌতূহল শেষে কি ঘটবে। আঙুল তুলে নোটিশটা দেখালো জেসাপ। আমার নাম তালিকায় দেখছি না যে লসন, ব্যাপার কি? কারণ তুমি ভদ্রলোক জেসাপ, তাসে তোমার হাত অসম্ভব রকম ভালো, কিন্তু এই অহংকার বিসর্জন দাওনি তুমি, খেলায় চুরি করনি কখনো। মুখটা পাথরের মতোই নির্বিকার। বোঝা গেল না লসনের কথায় কি প্রতিক্রিয়া হয়েছে, কিন্তু আইক জেসাপ যখন কথা বলল, সামান্য বিস্ময় ফুটে উঠল স্বরে। তুমি আমাকে ভদ্রলোক বলেছ ড্যান? তুমি কি তা নও জেসাপ? 5-6 বছর ধরে চিনি তোমাকে। আমার জানা মতে এ সময়ে অন্য কিছুই করনি তুমি। তাস খেলেছ, কিন্তু চুরি করনি। যাও, নিশ্চিন্তে তোমার ব্যবসা চালাও, তবে নিতান্ত বাধ্য না হলে কাউকে গুলি করো না। কথা শেষ করে এক মুহূর্ত দাঁড়ালো না লসন। স্থির দৃষ্টিতে পেছন থেকে নতুন মার্শালকে দেখলো আইক জেসাপ। ভুরু কুচকে গেছে।
ধীরে ধীরে সিধে হলো ভুরু। স্মিথ হাসি ফুটল জুয়ারির নিষ্ঠুর ঠোঁটের কোণে। জটিতে ঘুরে নিজের সেলুনে ঢুকে পড়ল সে। জুয়ারিরা অপেক্ষা করছিল ওর জন্যে। একসঙ্গে চোখ তুলে তাকালো সবাই। মার্শালের সঙ্গে কি কথা হলো নিশ্চয় শুনেছ তোমরা? নিরুত্তাপ স্বরে বলল জেসাপ। বুঝতেই পারছো কি করা যাবে আর কি করা যাবে না। যদি এরপরও খেলতে বসে কেউ 2 নম্বরই করতে চাও, তাহলে আমার কাছে জবাবদিহি করতে হবে তাকে। বুঝেছ? জুয়া চলবে এখানে, কিন্তু ফেয়ার হবে খেলাটা। একটা টেবিলের পেছন থেকে উঠে দাঁড়ালো ম্যান ইন ব্লেজ নামের এক লোক। এই আসর ছেড়ে চলে যাচ্ছি আমি। নিজেই একটা আসর বসাবো, আর নিজের ইচ্ছে মতো চালাবো সেটা। চেষ্টা করে দেখতে পারো। আর ড্যানি লসন সম্পর্কে বলছি, ওর নামই শুধু শুনেছি, কিন্তু ওর গুলিতে মরেছে এমন কারো কবর দেখিনি আমি। স্মিথ হাসলো আইক জেসাপ। দেখবে বেলেজ, নিশ্চয় দেখবে। পিস্তলে আদুরে চাপ্পড় মারল ব্লেজ। দেখাচ্ছি তোমাদের। নিকুচি করি ড্যানি লসনের। সে কে যে তার কথা শুনতে হবে। দ্রুত বেরিয়ে গেল সে। সিড হ্যামারটনের জেনারেল স্টোরের পোর্সে জিম কেলির সঙ্গে কথা বলছিল লসন। কাছাকাছি দাঁড়িয়ে ওদের কথা শুনছে কয়েকজন। রাস্তার মাঝখানে এসে চেঁচালো বেলেজ, ড্যানি লসন! ফিরল লসন। সরু চোখে দেখল বেলেজকে। নির্বিকার মুখ দেখে কিছুই বোঝার উপায় নেই। ধীর পায়ে পোর্স ছেড়ে রাস্তায় নেমে এলো। তোমার নির্দেশ আমি মানি না লসন। বেশ, তুমি এই শহরের কেউ না তো নিজে এই শহর থেকে বেরিয়ে যাবে, নাকি জোর খাটাতে হবে? জোর খাটাতে হবে। চেষ্টা করে দেখতে পারো। স্মিথ হাসলো লসন, ঠোঁটের কোণে বাঁকা হাসি। ঈশ্বরের নাম নাও লসন। বিদ্যুৎ খেলে গেল ব্লেজের হাতে। চোখের পলকে হাতের তালুই চলে এলো জোড়া পিস্তল, এবং পর মুহূর্তে রাস্তায় হুমড়ি খেয়ে পড়ল সে। দু চোখে অবিশ্বাস। হতে পারে না, এ হতেই পারে না। এত দ্রুত করতে পারে না কেউ। মৃদু মাথা নাড়ল সে। তারপর চিরদিনের মতো ধুলিময় রাস্তায় শুয়ে পড়ল। হোলস্টারে পিস্তল ভরে রাখলো ড্যানি লসন। তারপর রাস্তার অন্যদিকে সরে গেল টিম কার্টিস আর রবার্ট অ্যালেনের সঙ্গে। সেলুনের ভেতরে এক ওয়েটারকে ডাকলো আইক জেসাপ। বহু কষ্টে হাসি সামলে রেখেছে। বিগবি, কাউকে দিয়ে একটা কবর খোঁড়ো তো, আর কবরের পাশে একটা ফলক লিখে দিও। এ লোক ড্যানি লসনের বিরুদ্ধে পিস্তল বের করেছিল। এবার কি করবে ড্যান? এগোতে এগোতে জানতে চাইল কার্টিস। বড় মাছটাই ধরবো এখন, থমসন। প্রথমে তালিকাটা পড়াবো ওকে। চূড়ান্ত ফয়সালার আগে ওর সঙ্গে কিছু কথা বলতে চাই। আগে ল অফিসে এলো লসন। ডাবল ব্যারেল শটগান তুলে নিল। বেরিয়ে এসে শেইন থমসনের কেবিনের উদ্দেশ্যে এগোলো। শহরের একেবারে শেষে থমসনের ডেরা। ছোট্ট কেবিন, একটাই দরজা, কোনো জানালা নেই। দরজার কাছে পৌঁছে এক পা পিছিয়ে এলো লসন। তারপর গায়ের জোরে লাথি হাঁকালো কবাটের উপর। লাথি সহ্য করতে পারল না দরজা। হ্যাট হয়ে সরে গেল পাল্লা দুটো। কোমরের কাছে শটগান ধরে রেখে ভেতরে ঢুকে পড়ল। বিছানায় শুয়েছিল শেইন থমসন। চোখ পিটপিট করছে। পাশেই শুয়ে আছে বেনি ডোবিন। কনুইয়ের উপর ভর দিয়ে খানিকটা উঁচু হলো সে। হতবাক, অবিশ্বাস্য ঘটনায় বিস্ফারিত হয়ে গেছে চোখজোড়া। উঠে বসো থমসন, গর্জে উঠল থেইন থমসন। উঠে বসো থমসন, জিনিসপত্র গুছিয়ে নাও, সময় হয়েছে। কি হচ্ছে এসব? গর্জে উঠল সেইন থমসন। লসনের শার্টের উপর ব্যাসটা এতক্ষণে চোখে পড়ল তার। আচ্ছা, এই তাহলে ব্যাপার। আমি তো এজন্যই অপেক্ষা করছিলাম। খুব দ্রুত কাজ করলো লসন। শটগানটা প্রয়োজন পড়লে ব্যবহার করতে পারবে এমনভাবে হাতে রেখে এক হাতে খামচে ধরল থমসনের শার্ট। তারপর হ্যাঁচকা টানে তাকে তুলে আনলো বিছানা থেকে। মেঝেই আছড়ে ফেলল। মুহূর্তের জন্য হকচকিয়ে গেল বিশাল দেহি। তারপর উঠে দাঁড়ালো। এসো থমসন, বাইরে এসো। আউটলর পেটের দিকে শটগান তাক করে বলল লসন। কোথায়? রাস্তায়। তুমি এসো ডোবিন, ভুলেও অন্য কিছু করার চিন্তা করো না। এফোর ওফোর করে দেব তাহলে। কঠিন চোখে তাকালো থমসন। বুনো আক্রোশ দেখা যাচ্ছে চাউনিতে। একটা সুযোগ দাও আমাকে, তারপর দেখবে কে কাকে এফোর ওফোর করে। ম্যানেন বেলেজও তাই ভেবেছিল। বেলেজ? থমকে গেল থমসন। ঘনিষ্ঠ বন্ধু সে ওর। মারা গেছে ও।
এসবই তোমাকে বলতে চেয়েছিলাম আমি, শেইন, বলল বেনি ডোবিন। কিন্তু যে পরিমাণ গিলেছ, আমার কথা শোনার সময় কোথায়? কাল রাতে নিকোলাস গ্রিনকেও খুন করেছে ও। মুহূর্ত কয়েক নিশ্চল দাঁড়িয়ে থাকলো শেইন থমসন। তারপর ভারী পা ফেলে কেবিনের বাইরে চলে এলো। পেছনে বেনি ডোবিন। বাইরে তখন ডজন দুয়েক লোক জটলা বেঁধে দাঁড়িয়ে আছে, তামাশা দেখছে। রাস্তার মাঝখানে দুই বন্দীকে হাঁটিয়ে নিয়ে এলো লসন। চারপাশে ভিড় ক্রমশ বাড়ছে। সরে গিয়ে জায়গা দেবে এদের, তালিকাটা দেখুক ওরা, জনতার উদ্দেশ্যে বলল লসন। খেয়াল করলো ভিড়ের মধ্যে জেফ্রি হ্যালার্ড, কার্টিস আর ডিক ফেলটনও রয়েছে। একজনের হাতে রাইফেল, দুজনের হাতে শটগান। খুব বাহাদুরি দেখাচ্ছ না, শটগান হাতে নিরস্ত্র লোকের সঙ্গে। গানবেল খুলে ফেলল লসন। পিস্তল সহ জোড়া হোলস্টার ডিক ফেলটনের হাতে তুলে দিল। লক্ষ্য রেখো যাতে কেউ আমাদের মধ্যে নাক গলাতে না পারে। থমসন খুব গর্ব করে বেড়ায়, ও নাকি দুহাতে যে কোনো লোককে ভেঙে চুরে দিতে পারে। হয়তো ঠিকই বলে, বাজি ধরতে পারো। স্মিথ হাসল লসন। কিন্তু আমিও নাসরবান্দা মানুষ, কোনো কিছু পরখ না করে সিদ্ধান্ত নিই না। ঘুরে দাঁড়িয়ে বিশালদেহী তস্করের দিকে ফিরল। কোনো আক্রোশে জলজল করছে থমসনের চোখ। আইসি ভঙ্গিতে এগিয়ে এলো সে। লোকটার চোখের গভীরে তাকিয়ে মনের ভাবনা স্পষ্ট করতে পারল লসন। থমসন ভাবছে দারুণ উপভোগ্য একটা মুহূর্ত পড়ে আছে সামনে। দুর্বৃত্তের চলাফেরা স্বতঃস্ফূর্ত ক্ষিপ্ত। পুনঃ উল্লাসে দুবাহু ঝাঁকালো সে। কিলবিল করে উঠল পুরুষ্টু পেশি। ভঙ্গিটায় স্পষ্ট বোঝা গেল পেশাদার লড়িয়ে সে। বহুবার আসরিক শক্তি নিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দাঁড়িয়েছে। কৌশল বা মগজ না খাটাক, সেফ গায়ের জোরে যে কাউকে টলিয়ে দিতে সক্ষম। প্রথম আঘাতটা লসনই করল। জটির ডান হাত চালালো, ঘুষিটা গিয়ে পড়ল শেইন থমসনের মুখে। কেঁপে উঠল বিশাল দেহ। যতটা অবাক হয়েছে তার চেয়ে যেন ব্যথাই বেশি পেয়েছে সে। হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁটের রক্ত মুছল। স্থির দৃষ্টিতে তাকালো ওর দিকে। তারপর দুহাত বাড়িয়ে ঝুঁকে এলো। থমসন ভেবেছিল সরে যাবে লসন, কিন্তু উল্টো দুবাহুর ফাঁকে ঢুকে পড়েছ। পরপর দুটো জব্বর ঘুষি হাঁকালো পেটে। পর মুহূর্তে একটা আপার কাট খেয়ে টলে উঠল থমসন। খালি হাতের মারপিটে বহুদিন ধরে অভ্যস্ত থমসন। ঘুষি সে আগেও খেয়েছে। আক্রোশ আর জেদ দিয়ে কিভাবে সেগুলো হজম করতে হয় সেও ভালো জানা আছে তার। মাথা নিচু করে এগোলো এবার। লসন হামলা চালাতে পাল্টা আঘাত করল। পিছু হটতে বাধ্য করল মার্শালকে। সুযোগ পেয়ে বিপুল বিক্রমে ঝাঁপিয়ে পড়ল থমসন। ঘুষির চোটে শরীর কেঁপে উঠল লসনের, কিন্তু পড়ে যাওয়ার আগে থমসনের থুতনিতে প্রচণ্ড ঘুষি হাঁকালো। ব্যথায় কুকড়ে গেল বিশালদেহী গানম্যানের দেহ। কিছুটা নিরাপদ দূরত্ব থেকে পরস্পরকে নিরীক্ষ করতে থাকলো ওরা। ফুসফাস করে নিঃশ্বাস ফেলছে। আইসি ভঙ্গিটা চলে গেছে থমসনের। বুঝতে পারছে মুখে যতই বড়াই করুক লসনকে সহজে কাবু করা যাবে না। মার্শালের ঘুষিগুলো তাতিয়ে তুলেছে ওকে। শীতল আক্রোশ অনুভব করছে দুর্বৃত্ত। আমি তোমাকে মেরে ফেলবো লসন, চিরদিনের মতো শেষ করে ফেলবো। বেশ তো, চেষ্টা করে দেখো, নিঃশ্বাস নেওয়ার ফাঁকে বলল লসন। কিছুটা হলেও ক্লান্ত হয়ে পড়েছে থমসন। বিশাল দেহে অসুরের মতো শক্তি, নিজের সামর্থ্য এবং সীমাবদ্ধতা সম্পর্কে পুরোপুরি সচেতন। সে ঘুষি চালিয়ে এর আগে একজনকে খুন করেছে সে। জানে লসনকে একবার বাগে পেলেই হলো, কাজ সারতে বেশিক্ষণ লাগে না। চারপাশে লোকজনের ভিড় ক্রমশ বাড়ছে। বিগ থমসনকে হালকাভাবে নিয়েছিল। হাড়ে হাড়ে টের পাচ্ছে লসন। জানতো খালি হাতে ভালো লড়িয়ে দুর্বৃত্ত। আশা করেছিল শক্ত লড়াই হবে, কিন্তু লোকটার গায়ে এমন দানবীয় শক্তি থাকবে কিংবা এত ক্ষিপ্ততা আশা করেনি। সতর্ক ভঙ্গিতে দুর্বৃত্তাকারে ঘুরছে ওরা। চাইছে আগে অন্যজন আক্রমণ করুক। ড্যানি লসন নিজেও শক্ত কাঠামোর মানুষ। অবশ্য থমসনের চেয়ে অন্তত 60 পাউন্ড কম ওজন ওর। খালি হাতে লড়াই করার অভিজ্ঞতা আছে। এতদিন জানতো বিশাল দেহ থাকলে লড়তে হয় কম, কারণ শারীরিক সুবিধের কারণে অন্যরা সাধারণত এদের এড়িয়ে চলে। কিন্তু ছোট শরীরের লোকদের আত্মরক্ষার খাতিরে খালি হাতে মারপিট করতে হয় বেশি। সুতরাং তুলনামূলকভাবে এরাই বেশি কৌশল জানে।
কিন্তু বিশালদেহী শেইন থমসনের ক্ষেত্রে কথাটা খাটে না। শরীরটাই কেবল বিশাল নয় ওর, বরং লড়াইয়ের খুঁটিনাটি সব কৌশলই জানা আছে। হঠাৎ থেমে এক পা পিছিয়ে এলো লসন, তারপর আগে বেড়ে ঘুষি হাঁকালো থমসনের পেটে। অভিজ্ঞতা থেকেও জানে চিবুক বা চোয়ালে ঘুষি খেলে সহ্য করতে পারে অধিকাংশ মানুষ, কিন্তু পেটে ক্রমাগত ঘুষি খেলে দাঁড়িয়ে থাকতে পারে খুব কম লোক। ঘুষি মেরেই সরে এলো ও। এবার ভান করলো থমসন, পড়ে যাচ্ছে যেন। আধ চক্কর ঘুরেই ঝটিতে ডান হাত চালানো। বাতাস কাটার শব্দ হলো, কিন্তু মাথা নিচু করে সময় মতো সরে যেতে সমর্থ হলো লসন। সরে যাওয়ার ফাঁকে বাম হাত চালানো। থমসনের পাঁজরে ওর হাতটা ছুঁয়ে গেল কি গেল না। চোখ বড় বড় হয়ে গেল বিশাল দেহের। সশব্দে দম নিল সে। এই সুযোগে এগিয়ে এলো লসন। ক্রমাগত কয়েকটা ঘুষি হাঁকালো থমসনের মুখে। নুয়ে পড়তে পড়তে ওর কোমর জাপটে ধরল তস্কর। বিশাল দুই বাহু দিয়ে চাপ দিচ্ছে। অসহ্য ব্যথায় চোখে অন্ধকার দেখল লসন। দাঁতে দাঁত চেপে ব্যথা হজম করার চেষ্টা করলো। থমসনের দু হাতে শরীরের ওজন ছেড়ে দিয়ে মাটি থেকে পা তুলে দিল ও। তারপর জোড়া পায়ে লাথি হাঁকালো লোকটার হাঁটুতে। হুড়মুড় করে মাটিতে পড়ল দুজনেই। সাঁড়াশি বন্ধন থেকে মুক্তি পেয়ে লাফিয়ে উঠে দাঁড়ালো ড্যানি লসন। হাঁপুড়ের মতো ওঠানামা করছে বুক। উঠে দাঁড়ানোর সময় হাঁটু দিয়ে থমসনের মুখে আঘাত করেছে ও। থোক করে থুতু ফেলল সে। রক্তমাখা একটা দাঁত পড়ল ধুলিময় মাটিতে। ক্রোধে উন্মাত্ত হয়ে গেছে দুর্বৃত্ত। বুনো আক্রোশে ছুটে এলো। এক বিন্দু সরল না লসন। নাগালের মধ্যে আসা মাত্র যেন 5 টনের ট্রাককে থামালো পরপর দুটো ঘুষি হাঁকিয়ে। থমসন একরকম গ্রাহ্যই করল না মারগুলো। দুহাত দিয়ে গায়ের জোরে ধাক্কা মারল লসনের বুকে। ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেল লসন। দ্রুত ওর বুকের উপর বুট তুলে দিল থমসন, চাপ দিল। দুহাতে বুট সহ পাটা ধরে মোচড় দিল লসন। অস্ফুট স্বরে কোকিয়ে উঠল বিশালদেহী। তারপর হুড়মুড় করে আছড়ে পড়ল মাটিতে। দুজনেই লাফিয়ে উঠে সিধে হলো। পাঁজরে একটা ঘুষি খেল লসন, যেন ছুরির আঘাত। থমসনের চওড়া নাক আরও চওড়া করে দিল ও দুই ঘুষিতে। গল গল করে রক্ত বেরোতে শুরু করলো। সরে গেল ওরা। বড়সড় নিঃশ্বাস ফেলছে। মুখ বিকৃত হয়ে গেছে থমসনের। সারা মুখে রক্তের ছাপ। ছোপ প্রায় আধো বোঝা হয়ে গেছে একটা চোখ। কিন্তু অন্য চোখে স্পষ্ট দেখতে পেল লসন। খুনের নেশা ফুটে উঠেছে। মরিয়া হয়ে উঠেছে দুর্বৃত্ত। এখন আর কৌশল বা লড়াইয়ের নিয়মের ধার ধারবে না। ওকে হাতের মুঠোয় পাওয়া মাত্র চূড়ান্ত আঘাত হানবে। বুকে চেপে ধরে একটা চাপে ভেঙে ফেলতে চাইবে ওর পাঁজর। পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়ার আগে কৌশল বদল করল লসন। থমসনের একটা হাত ধরে ফেলল আচমকা। তারপর নিজের শরীর নিয়ে এলো বিশাল দেহের কাছে। কাঁধের উপর তুলে নিল থমসনের বগল। মাটিতে দুই পার ভর রেখে গায়ের জোরে ছুঁড়ে ফেলল তাকে। উড়ে গিয়ে রাস্তার উপর আছড়ে পড়ল শেইন থমসন। নিশ্চল পড়ে থাকলো। প্রচণ্ড ব্যথা পেয়েছে। কিছুটা হলেও হক চকিয়ে গেছে। বিশ্বাস করতে পারছে না ভরাডুবি হতে যাচ্ছে তার। তাকে আর উঠতে দিল না লসন। কষ্টে শিষ্টে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে বিশালদেহী। ঠিক তখনই চূড়ান্ত আঘাত করলো। পরপর 3টে ঘুষি মেরে থমসনের মুখ বিকৃত করে দিল। তারপর দুর্বৃত্তের বুকের কাছে শার্ট খামচে ধরে দাঁড় করালো তাকে। সামান্য বিরতির পর আরো কয়েকটা ওজনদার ঘুষি হাঁকালো মুখে। এমনভাবে সরে এলো লসন যেন জানে এরপর কি হবে। সত্যি তাই হলো। রক্তাক্ত শরীরটা হাঁটু ভেঙে পড়ে গেল। বালির উপর মুখ থুবড়ে পড়ল শেইন থমসন। স্থির নিশ্চল পড়ে থাকলো। একটু দূরে সরে গিয়ে প্রতিদ্বন্দ্বীর দিকে তাকালো লসন। দ্রুত শ্বাস ফেলছে। হাঁপড়ের মতো ওঠানামা করছে প্রশস্ত বুক। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে নিঃশ্বাস। চারপাশে সতর্ক দৃষ্টি চালালো। জানে যে কেউ এই সুযোগে পিস্তলের দিকে হাত বাড়াতে পারে। কিছুক্ষণ বাদে সাংবাদিকের কাছ থেকে হোলস্টার নিয়ে উড়ুতে ঝোলালো। বিড়বিড় করে ধন্যবাদ জানালো। তারপর পানির ট্যাঙ্কের কাছে গিয়ে হাত মুখ ধুলো। টের পেল মুখ আর হাতের ক্ষতগুলো জ্বালা করছে, কিন্তু গ্রাহ্য করল না।
কার্টিসের কাছ থেকে শটগানটা নিল ও। তারপর বিমুগ্ধ বেনি ডবিনের দিকে ফিরল। ওকে সরিয়ে নাও এখান থেকে, সকাল হওয়ার আগেই শহর ছাড়বে। ডবিন, তোমাদের দুজনের কাউকে যেন এই শহরে আর দেখি। কথা দিচ্ছি, পরের বার কিন্তু এত সহজে ছেড়ে দেব না। নীরবে মাথা ঝাঁকালো ডবিন। বিস্ময় কাটেনি ওর তার এখনো। বিশ্বাসই করতে পারছে না অজেয় সেন্ট থমসনের পতন হয়েছে। লোকজনের ভিড় এতটুকু কমেনি। তাদের দিকে ফিরল ড্যানি লসন। দয়া করে প্রত্যেকের নোটিশটা পড়ো। যার যার নাম আছে তাদের কাউকে দরকার নেই আমাদের। যে যাবে না তাকে গুলি খেতে হবে। এ শহর পরিষ্কার করতে চাই আমি, একদম পরিষ্কার। কথা শেষ করে আর দাঁড়ালো না ও। সরাসরি ল অফিসে এসে একটা চেয়ারে ক্লান্ত শরীর এলিয়ে দিল। চোখ বুজে পড়ে থাকলো কিছুক্ষণ। একটু পর খেয়াল করলো একা নয় ও, কার্টিস চলে এসেছে। আঘাত কেমন জানতে চাইল সে। থমসন ঘুষি মারতে জানে বটে। এবার কি শেষ হবে সব কিছু? না। দীর্ঘশ্বাস ফেলল লসন। সবে তো শুরু হলো। এখন থেকে বন্দুক ব্যবহার করতে হবে। থমসনকে পিটিয়েছি শুনে মোটেও ক্ষান্ত হবে না রক্স বা কিনকেন। চুলোয় কেতলি চাপালো কার্টিস। পানি ফুটিয়ে লসনের ক্ষতের পরিচর্যা শুরু করলো। কিনকেট বা রক্সকে দেখেছ নাকি? জানতে চাইল লসন। না, লাপাত্তা হয়ে গেছে ওরা। রবার্ট অ্যালেন আর জেফ্রি হ্যালার্ড এলো একটু পর। বব, আমার হয়ে রাস্তায় কিছুক্ষণ নজর রাখতে পারবে? তার চেয়ে বরং একটা চক্কর দিয়ে আসি। কাউকে না কাউকে পেয়ে যাব, যার কাছে কিছু খবর পেতে পারি। কিনকেটের দলের অনেককেই চিনি আমি। বিল লার্কিন এলো এবার। তার কাছ থেকে জানা গেল ইতিমধ্যে শহর ছেড়ে চলে গেছে 16 জন। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল হ্যালার্ড। এবার বোধহয় মুখ খোলার সিদ্ধান্ত নিয়েছে। ড্যাড, তোমার কাছে ক্ষমা চাইছি। নিজেই নিজেকে বোকা বানিয়েছি আমি এতদিন। কিন্তু চেষ্টা করেছো তুমি। তুমি ভদ্রলোক হ্যালার্ড। কিন্তু ভদ্রতা ওদের ব্যবসা নয়। ভদ্রতা হচ্ছে ওদের কাছে দুর্বলতা এবং একই সঙ্গে সুযোগও। এতদিন সভ্য এলাকায় বাস করেছো তুমি, এ অঞ্চলে তো তা নয়। হাতের মুঠি খুলে বন্ধ করে আঙুলের আড়ষ্টতা কাটাতে চাইছে লসন। দেখলে তো, আমি আসলে ওদেরই একজন। নেকড়ের আক্রমণ ঠেকাতে আমিও নেকড়ে হতে পারি। ধন্যবাদ দেন। কথা শেষ করে আর দাঁড়ালো না হ্যালার্ড। বাইরে এসে জো হারপারকে বলল, ওর আঙুলগুলো দেখেছো তো, থেতলে গেছে। প্রয়োজন পড়লে কিভাবে পিস্তল চালাবে কে জানে। তবে জানো কি, চোখে না দেখলে আমি বিশ্বাসই করতাম না ওভাবে সেইন থমসনকে পেটাতে পারে কেউ। কফির আয়োজন করেছে কার্টিস। কিছুক্ষণ পরই ফিরে এলো বব অ্যালেন। কি খবর পেলে? কফিতে চুমুক দিয়ে জানতে চাইল লসন। জ্যাক চেম্বারল্যান্ড এখনও শহর ছাড়েনি। কে জানে, হয়তো তোমার জন্যই অপেক্ষা করছে সে। মার্শালের পক্ষ থেকে জামাই আদর না পেলে বোধহয় শহর ছাড়ার ব্যাপারে মত হবে না ওর। আর কিছু? শহরের ঠিক বাইরে দলবল সহ অবস্থান নিয়েছে কিনকেট। রক্সের নির্দেশের অপেক্ষায় আছে হয়তো। এদিকে এক লোককে ভাড়া করার জন্যে বিগ বেতে লোক পাঠিয়েছে রক্স। ওখানে গিয়ে টেলিগ্রাম করবে লোকটা। কাকে আনার জন্যে? আমি যেমন জানি তুমিও জানো ড্যান। আশপাশে মাত্র একজন লোকই আছে যে পিস্তল হাতে তোমার মুখোমুখি দাঁড়ানোর হিম্মত রাখে। আনমনে মাথা নাড়ল লসন। জানেও, লোকটা আর কেউ নয়, কবিন উইনস্টোন।